আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদের সাথে আরেকটু কথা বলার জন্য আবার ফিরে আসলাম আমার চ্যানেল ক্রিয়েটিভ আলাপে। আ যুদ্ধের যে পরিস্থিতি সেটা ঠিক আগের মতনই আছে। হামলা পাল্টা হামলা চলছে। আ ইরানে ইরান আ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ হামলাটা চালিয়েছে আ ইসরায়েলের মধ্যাঞ্চলে বেনি ব্রাক শহরে। সেখানে ১৪ জন আহত হয়েছে ইসরায়েলের ভাষ্যমতে। হয়তো আহত আরো একটু বেশি হতে পারে। তারা বলেছে যে অনেকগুলো মিসাইল, অনেকগুলো ড্রোন তারা আকাশেই ঠেকিয়ে দিয়েছে। কিছু সংখ্যক মিসাইল আ আকাশে মাটিতে তারা কৌশলগত কারণে পড়তে দিয়েছে। এর মধ্যে কিছু আ আবাসিক এলাকাও হিট করার কারণে ১৪ জন আহত হয়েছে। যার মধ্যে সর্বনিম্ন একটা আহত যে হয়েছে তার শরীরে কিছুটা স্প্লিন্টার লেগেছে বলে তারা বক্তব্যে বলেছে। আসলে যুদ্ধের পরিস্থিতি নিয়ে কেউ সত্যি কথা বলে না। ইসরায়েলের ব্যাপারে ইসরায়েলে তো খুব ট্যাবু। ইসরায়েলে যদি কেউ বাইরের কেউ আ এইসব ভিডিও প্রকাশ করে সেক্ষেত্রে তাকে দেশ থেকে বহিষ্কার করারও নীতিমালা তাদের আছে। আর যদি ভেতরের কেউ করে তার জেল জরিমানা পর্যন্ত হতে পারে। এজন্য ইসরায়েলের অন্যান্য আমেরিকাতে যদিও যদি সম্ভব হয় সেটা ইসরায়েলে সম্ভব না। এটা বলা যে যুদ্ধে কি হচ্ছে না, না হচ্ছে। এটা খুব কঠিন। আর আ ট্যাবু তো ইরানেও আছে। কিন্তু ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যম এতটা ইসরায়েলের মতন কঠোর নিরাপত্তার মধ্যে নেই। আর আমরা সবাই জানি যে ইরানে হামলা হচ্ছে। ইরানে হামলা হচ্ছে, ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তেহরান বিশ্ববিদ্যালয়ে তো খুবই প্রত্নতাত্ত্বিক একটি আ ইউনিভার্সিটি যেটা অনেক পুরনো ইউনিভার্সিটি। এখানে অনেকগুলো আর্কিওলজিক্যাল জিনিসপত্র আছে যেটা আসলে মানুষ ঘুরতেও যায়, দেখতে যায়। ট্রাভেল ডেস্টিনেশন হয়। সেই তেহরান ইউনিভার্সিটিতে তারা হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ইরানের ইস্পাহানে আজকেও হামলা করেছে। সিরাজ, ইস্পাহান, হ্যাঁ? তারপরে আ আপনার তেহরান তো প্রতিনিয়ত হামলার শিকার হয়। তেহরানে ব্যাপক পরিমাণ বোমা হামলা হয়েছে। আপনারা সবাই জানেন যে ইসরায়েল কিরকম বোমা হামলা করতে পারে। সেটার সাথে যদি আমেরিকা যুক্ত হয়, মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হলে তো সোনায় সোহাগা। তার আর বলার অপেক্ষা রাখে না যে ধ্বংসলীলা কতটুকু হতে পারে। ধ্বংস করার জন্য যাবতীয় অস্ত্র সামগ্রী যা দরকার তা তো তাদের আছেই, মজুদ আছে। তারা ইউজ করার মতন যথেষ্ট আকাশটা আকাশের সুবিধা পাচ্ছে, যেখানে মুক্ত আকাশে ধ্বংস করাটা চালায় যাচ্ছে। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও ইরান তার যুদ্ধটা থামায়নি। ইরান তার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমি বলব না যে এখানে আমেরিকা ভালো করছে, ইরান খারাপ করছে। আবার ইরান ভালো করছে, আমেরিকা খারাপ করছে। আসলে যুদ্ধ যারাই করে তারাই খারাপ করে। এখানে তবুও বলব যে ইরান তার অস্তিত্বের রক্ষা করার চেষ্টা করছে। আমেরিকা আ এখানে অন্য একটা বিষয় নিয়ে কথা বলছে। তার ইন্টারন্যাশনাল বৈশ্বিক যেই আ superiority সেটা ধরে রাখার চেষ্টা করছে। ইসরায়েল চেষ্টা করছে তার গ্রেটার ইসরায়েল মানচিত্রকে বাস্তবায়ন করার চেষ্টা। আসলে সবাই। কিন্তু যারা যুদ্ধের মধ্যে আমি সবসময় যেটা আমার কাছে মনে হয়, কখনো যুদ্ধবাজ শাসক গোষ্ঠী, যুদ্ধ যারা প্রতিহত করে যেই শাসক গোষ্ঠী তারা, যাদের কারণে যুদ্ধ হয় সেই প্রত্যেকটা মানে সেটা বৈধ আর অবৈধ যাই হোক, প্রত্যেকটা শাসক গোষ্ঠী এক ধরনের মেন্টালিটি নিয়ে চলে। কিন্তু সেখানে জনগণের যে ভূমিকা আছে, সাধারণ জনগণ সেটা ইসরায়েলের জনগণ বলেন, আমেরিকার জনগণ বলেন, সেটা ইরানের জনগণ বলেন, কেউ কিন্তু আমার মনে হয় না যে যুদ্ধটাকে ওইভাবে এক্সপেক্ট করে। কারণ যুদ্ধটা কারো জীবনে শান্তি বয়ে আনে না। এইজন্য সবাই চায় যে যুদ্ধ থেকে যেন দূরে থাকা যায়। যুদ্ধ থেকে দূরে থাকতে চাইলেও সবসময় তো যুদ্ধ থেকে দূরে থাকা যায় না। বিশেষ করে মধ্যপ্রাচ্যটা তো এমন একটা রত্নভান্ডার নিয়ে হয়েছে হঠাৎ করে তেল পাওয়ার কারণে যেটার উপর শকুনের দৃষ্টি সবসময় থাকে। এখানকার সাম্রাজ্য ধরে রাখা, এখানকার আধিপত্য ধরে রাখা, এটা বিশ্বের যতগুলো সুপার পাওয়ার আছে সবারই চেষ্টা থাকে। সেটা হোক চায়না, চায়না সাইলেন্টলি তার চেষ্টাটা চালিয়ে যায়। আর রাশিয়া তো তার সাইলেন্ট চেষ্টা আছে। তার প্রক্সি বাহিনী, মার্সেনারি ফোর্স আছে। ওয়াগনার বাহিনীর কথা আপনারা জানেন। তারপরে চায়না তার অর্থনৈতিক মেরুকরণ, অর্থনৈতিক বুদ্ধি দিয়ে বা অর্থনৈতিকভাবে বায়াস করে সবাইকে আটকে রাখার যে বুদ্ধি সেটা দিয়ে করে। আমেরিকা তার সামরিক ঘাঁটি বেস গুলো এখানে বছরের পর বছর রেখে করে। আসলে এগুলা এই যুদ্ধ লাগিয়ে দিয়ে মানুষ সবাই চায় যে এখান থেকে ফায়দা নিতে। কিন্তু ফায়দাটা কিন্তু সাধারণ জনগণের হয় না। ফায়দাটা সারা বিশ্বের যারা শান্তিকামী মানুষ তাদের হয় না।
তো যাই হোক, আমাদের মূল বিষয় এটা না, যুদ্ধ হলে কি হয় সবাই জানি, কিন্তু ফাইনালি যেটা দেখা যাচ্ছে যে এই যুদ্ধ একদম রীতিমতো এখনই থেমে যাবে সেই বিষয়ে আসলে সবসময়ের মতো এখনো মনে হয় যে থামার কোনো ইয়ে নেই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যুদ্ধটা এগিয়ে নিতে চান না। এটা যদি তাকে কেউ পার্সোনালি জিজ্ঞেস করে, আমার মনে হয় উনি বলবে যে আমি আসলে এই যুদ্ধটা চালাতে চাই না। কিন্তু যুদ্ধটা মধ্যে জড়িয়ে যাওয়ার কারণে বা যুদ্ধের ভেতরে ঢোকার কারণে এখন এখান থেকে বেরোতেও তার সমস্যা হচ্ছে। কারণ সে ইচ্ছা করলে বেরোতে পারবে না। তার লক্ষ্য উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত তাদের যে এজেন্ডা গুলো আছে সেগুলো যদি তারা হাসিল না করতে পারে, তাহলে কিন্তু ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে তাদের নিস্তার নেই। এটা একদম ক্লিয়ার। এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই। তবে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে ২-১ সপ্তাহের মধ্যে বা যত দ্রুত সম্ভব এই যুদ্ধটা থামিয়ে দিতে। এখানে ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ আরো তাড়াতাড়ি থামিয়ে দেওয়ার একটা বড় ইচ্ছার কারণ হচ্ছে তার মিত্ররা সঠিকভাবে তাকে তার এক্সপেক্টেড ওয়েতে তারা আসলে তাকে সাপোর্ট করছে না। তারা চাচ্ছে না যে এখান থেকে এখন মানে এখানে যে এই যুদ্ধটা নিজেদের করে নিতে। এখানে সবচেয়ে বড় আশা ছিল আ মার্কিন যুক্তরাষ্ট্রের যে এখানে ইউকে বা গ্রেট ব্রিটেন এরা এখানে আসবে, তাদের হয়ে যুদ্ধটা করবে। কিন্তু ইউকে কিন্তু করেনি। পোল্যান্ড তার পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিবে না এখানে মোতায়েন করতে। তারপরে ইউরোপীয় ইউনিয়নের আরো মানে ন্যাটোভুক্ত যেসব দেশগুলো আছে তার মধ্যে ম্যাক্সিমামই তারা নিজেদের এটা তাদের যুদ্ধ মনে করছে না। এজন্য তারা উপরে সমর্থন জানালেও কিছু বেস টেস দিয়ে হেল্প করলেও বেসিক্যালি ইয়ে করছে। স্পেন তো একদম মানে বিরুদ্ধে কাজ করছে, বিরুদ্ধে বলছে। স্পেন বলছে যে আমি আমার আকাশসীমা ব্যবহার করতে দিব না। স্পেন তার আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে না। এরপরে আপনি যদি চিন্তা করেন যে আরব দেশগুলোর মধ্যেও মানে তাদের কথা হলো যে মানে তারা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করছে ইরানের, কিন্তু তারা যুদ্ধ করছে না। আমরা যেটা দেখি অন্যান্য ক্ষেত্রে সবাই মিলে একটা ঝাঁপিয়ে পড়ার ব্যাপার থাকে। আর মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোনো জায়গায় হামলা করে, সেটা ইরাকে করেছে, আফগানিস্তানে করেছে, এগুলোতে করেছে। কিন্তু ইরানের ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু আন্ডার কাভার কাজ করছে, কিন্তু কেউ সামনে আসতে যাচ্ছে না। এটার অবশ্যই একটা রাজনীতি আছে। এটা এই যুদ্ধটা নিজেদের করে নেওয়া বা এই যুদ্ধেরটা নেওয়ার মতন অ্যাবিলিটি, তেলের ভবিষ্যৎ রাজনীতি, এর অনেক কিছু মিলিয়ে তারা এইসব সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে হ্যাঁ, এখানে মধ্যপ্রাচ্যে একটু বৈপরীত্য আছে। আরব আমিরাত আহ, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করার জন্য এই রিসেন্টলি তারা সিদ্ধান্ত নিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা যুদ্ধটা করবে যদি দরকার হয়। তাহলে ইভেন তারা বলেছে যে ছোট ছোট অনেকগুলো দ্বীপ আছে ইরানের এই আশেপাশে, সেগুলো আবু মুসা যেটার মধ্যে একটা আবু মুসা দ্বীপটাকে দখল করে নেওয়া উচিত। এটা তারা চায় যে দখল করে নেওয়া হোক। তারপরে খার্গ আইল্যান্ড ধ্বংস হয়ে যাক, এটা তো চায়। এটা ইসরায়েলও চায়। কাতার এখন একটু চেক এন্ড ব্যালেন্সের মধ্যে আছে কাতার। সৌদি আরব তো চাই না যে ইরানে এই রেজিমটাই থাকুক। সৌদি আরবের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে পার্সিকদের সাথে তাদের কালচারাল একটা ডিফারেন্স আছে, এবং এটা ঐতিহাসিকভাবে স্বীকৃত। পার্সিক আর অ্যারাবিয়ান, এটা অ্যারাবিয়ান বলতে সৌদি আরব কিন্তু অ্যারাবিয়ানদের প্রতিনিধিত্ব করে, আর পার্সিকদের প্রতিনিধিত্ব অবশ্যই করে ইরান, যেটা পারস্য নামে পার্সিয়া নামে পরিচিত ছিল। পরে 1935 সালে ইরানের নাম হয় ইরান। এটা কিন্তু পার্সিয়া ছিল এক সময়। তবে তাদের কালচারাল পার্থক্য আছে। আবার ইরান কিন্তু শুধু পার্সিয়ানরাই যে থাকে তা না, এখানে অনেকগুলো এথনিসিটি আছে। কুর্দিরা আছে, কিছু পাহাড়ি উপত্যকার পাহাড়ি এলাকার লোকজন, তাদের এথনিসিটি আছে, অনেকগুলো এথনিসিটি মিলে। তবে পার্সিকরাই এখানে আসলে মানে জনবহুল। পার্সিকদের জনসংখ্যার ঘনত্বটাই বেশি। বেশি বলতে তারা 50% কিছুটা উপরে আছে। কিন্তু এখানে আফগান আছে, হ্যাঁ, বিভিন্ন বর্ডার, এবার বেলুচি আছে, ইরানের অনেকগুলো জাতিসত্তা আছে। সেইগুলোর মধ্যেও সবাই যে যুদ্ধটা চায় তা না, কিন্তু পার্সিকরাই এখানে এখানে মূল টার্গেট অ্যাকচুয়ালি আইআরজিসি কেন্দ্রিক, আয়াতুল্লাহ বা ইসলামী বিপ্লব কেন্দ্রিক যেই শাসন ব্যবস্থা, সেটাকে টপল করতে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর ইসরায়েলের কথা হলো যে এখানে আঞ্চলিক শক্তি হিসেবে যদি ইরান মাথা তুলে দাঁড়ায়, তাহলে তাদের যে অস্তিত্ব সংকট হতে পারে সেটা তারা মনে করে, বা গ্রেটার ইসরায়েল করার যে চেষ্টা বা চিন্তা মাথায় আছে তাদের, সেটা হওয়ার সম্ভাবনা কমে যায়। আহ, আর যুদ্ধটা যাই হোক না কেন, যুদ্ধের পরিস্থিতি যাই হোক না কেন, আহ, যুদ্ধ আসলে না করলেও কোনো কোনো দেশে চলে না।
তাদের যুদ্ধ দিয়েই তাদের রুটি রুজি, যুদ্ধ দিয়েই তাদের অস্ত্রের ব্যবসা, নিরাপত্তার নামে অস্ত্রের ব্যবসা, এই সেই। আবার আবার কিছু লোক আছে যাদের জনগণকে এক রাখার জন্য হলেও যুদ্ধটা চালিয়ে যেতে হয়। এটা অবশ্য অন্য ফিলোসফির কথা। আমরা যেই ধরনের যুদ্ধ দেখছি তাতে কাট যা চলছে সবই কিন্তু ওই ছোট ছোট কিছু স্বার্থের কারণে। ওইসব স্বার্থগুলো যদি মিট হয়ে যায় তাহলে কিন্তু আর যুদ্ধটা থাকে না। যুদ্ধটা সবাই তার নিজের করে নিতে চায় তখনই যখন দেখা যায় যে স্বার্থটা অ্যাচিভ করার একটা পসিবিলিটি থাকে। আরেকটা কথা আমি বলবো যে এই যুদ্ধটা আঞ্চলিক যুদ্ধে আসলে পরিণত হবে না। আমার যেটা মনে হয় হবে না। কারণ এই যুদ্ধটা আঞ্চলিক যুদ্ধে পরিণত হলে আরো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ইরানের তরফ থেকে তাদের আছে। আবার দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক যে জোট, সেই জোটেও মিত্রদের সবার কিন্তু একই রকম ভূমিকা না থাকার কারণে দেখা যায় যে সবাই কিন্তু এই যুদ্ধে এঙ্গেজমেন্ট না থাকার কারণে উপসাগরীয় বা আরবিয়ান যেসব কান্ট্রি গুলো আছে তারাও অত ফোর্সফুলি ঢুকছে না যুদ্ধটার মধ্যে। সবাই চাচ্ছে যে একটু ডিফেন্সিভ মোডে যুদ্ধটা চলে যাক, একটা নেগোসিয়েশনে আসুক। যেটার প্রচেষ্টা হিসেবে তুরস্ক, পাকিস্তান, মিশর, সৌদি আরব একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছে। ইরান সেখানে জয়েন করার কথা ছিল কিন্তু জয়েন করেনি। এদিক থেকেও একটা চেষ্টা আছে। সামগ্রিকভাবে যেই চেষ্টাই হোক না কেন আসলে হামলা পাল্টা হামলা এগুলো চলছেই, এগুলো চলবেই যতক্ষণ পর্যন্ত না তাদের যে কন্ডিশন গুলো আছে সেগুলো মিট হয়। আসলে সেই সব কন্ডিশন গুলো এখনো এত বেশি ডিফারেন্ট যে ইচ্ছা করলে এই কন্ডিশন গুলো থেকে যে সরে আসতে পারবে তা কিন্তু বলা যায় না। এটা অসম্ভব এখন। তবে হ্যাঁ, কন্ডিশন গুলো আস্তে আস্তে কমবে। কন্ডিশন গুলো আস্তে আস্তে যখন দুপক্ষেরই একটু শক্তি কমে আসবে তখন কন্ডিশনের মাত্রাটা কমে আসবে যে এই কন্ডিশনে ছিলাম, এখন আর আমি এই কন্ডিশনে থাকছি না, আমি এখানে চলে আসছি যাতে আমার মানে আমার কন্ডিশনটা ওরা মানতে পারে। বা ইরানেরও শর্ত থাকবে যে আমি তো অস্তিত্বহীন হয়ে যাচ্ছি, এখন যুদ্ধ আর চালাবো না, তাহলে আমেরিকা যে কন্ডিশন দিচ্ছে এটা থেকে যদি তারা একটু সফেন করে আর একটু হালকা করে কন্ডিশন গুলো তাহলে আমরা মেনে যাবো। আসলে ওই সময় পর্যন্ত না আসা পর্যন্ত, ওই পয়েন্টে না আসা পর্যন্ত কেউ কারো আছে না, বলে না যে দুইজনে কুস্তি লাগলে কেউ কাউকে ছাড়ায়ও না। যতক্ষণ দুইজনের শক্তি না কমে আসে না আসা পর্যন্ত কারো কথা দুইজন শুনবে না। আসলে এই পক্ষগুলো শুনবে না। কিন্তু ইসরায়েল তো একদম মাঝখানে বসে মজা খাওয়ার মতন অবস্থা। তারা তো আমেরিকাকে নিয়ে আসছে যুদ্ধ করতে। এখন তারা যদি বছরের পর বছর যুদ্ধ করতে থাকে তবুও তাদের কিন্তু কোনো সমস্যা নেই, কারণ তাদের প্রস্তুতিটা সবার চেয়ে ডিফারেন্ট। তাদের ইরানকে শেষ করার জন্য যে তাদের প্ল্যান, এটা শুধু আজকের না, এটা বহু যুগের একটা প্ল্যান। এই প্ল্যানটা এখন বাস্তবায়ন করার যে অপরচুনিটি আসছে, আসলে আমি বলবো যে এটা ইসরায়েলের কারণে এই যুদ্ধটা এখনো চলবে বা চলতে থাকবে। আর হ্যাঁ, এটা আমিও আগেও বলেছি যে ট্রাম্প চাইলে এটা বন্ধ করতে পারে, কিন্তু ট্রাম্পকে চাইতে দিচ্ছে না ইসরায়েল। এটা কিন্তু সত্য। ধন্যবাদ বন্ধুরা। আলোচনা ভালো লাগলে মতামত জানাবেন। কোনো কিছু আমাকে বলা থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট তো করবেনই। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। ভালো থাকবেন।